আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জুবায়েদ হোসেন খানস গ্লোবাল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি প্রচণ্ড অসুস্থ, তো অনেকদিন পর ভিডিওতে বসলাম। আমার পুরানো কিছু ভিডিও আমার এক বন্ধু আইটি কনসালটেন্ট সে আছে, সেগুলো পোস্ট টোস্ট এগুলো করতেছে। বাট আমি কাজ থেকে, তারপর অনলাইনে বসা থেকে শুরু করে সব কিছু থেকে একটু দূরে আছি 1-1.5 মাসের উপরে। আমি ফিজিক্যালি প্রচণ্ড অসুস্থ। ডায়াবেটিক্সের কারণে চোখ, দাঁত, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আমার লিভার এবং গল ব্লাডার। তো চেষ্টা করছি কত দ্রুত একটু সুস্থ হয়ে আসা যায় কাজে, কারণ এটা করেই তো বেঁচে থাকতে হয়, এটা করেই পরিবার চালাতে হয়, এই আর কি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ ভরসা। তো আমরা আজকে বিজনেসের কিছু প্রসেস নিয়ে কথা বলবো, কিছু জটিলতা নিয়ে কথা বলবো, আর কাপড়ের বিজনেসের ট্রেডিং অথবা বাইং হাউস নিয়ে কথা বলবো। আশা করি এখান থেকে আপনারা আপনাদের যত সামারি কোশ্চেন অর্থাৎ সারাংশ কোশ্চেন সেগুলো পেয়ে যাবেন উত্তর। ফার্স্ট হলো, যারা ট্রেডিং এবং বাইং হাউসের ব্যবসা করেন, অনেকে আছেন বাইং হাউসের লাইসেন্স করে ব্যবসা করেন। তো বাইং হাউসের লাইসেন্স যখন করবেন, এর সঙ্গে আপনি রপ্তানি লাইসেন্স করবেন, এর সাথে আপনার বেশ কিছু অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে, যেটা বেশ ব্যয়বহুল ছোট উদ্যোক্তাদের জন্য। তো ওইটা না করে আপনারা নর্মাল ট্রেডিং লাইসেন্স করে আর এক্সপোর্ট লাইসেন্স করে কিন্তু যে কোনো প্রোডাক্ট, তখন আর গার্মেন্টসের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, একদম বাংলাদেশে থেকে কলা কচু পর্যন্ত বিদেশে রপ্তানি করতে পারবেন পারলে। শামুক ঝিনুকের খোলসও আপনি রপ্তানি করতে পারবেন। কোনো কোনো মানে ডেঞ্জারাস প্রোডাক্টের জন্য স্পেশাল লাইসেন্স লাগে, বাট আপনার যেগুলো রেস্ট্রিক্টেড, যেমন অস্ত্র, ড্রাগস, মানে রেস্ট্রিক্টেড সারা বিশ্বে এবং রাষ্ট্রে, এগুলো বাদ দিয়ে যত বৈধ প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট বিদেশে পাঠাতে পারবেন। নর্মাল একটা ট্রেডিং লাইসেন্স, এটা যে ঢাকা শহরের ট্রেডিং লাইসেন্স হতে হবে এমন না। আপনার প্রয়োজন হবে আপনার যে এলাকা আছে সে এলাকার সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে একটা ট্রেড লাইসেন্স নিয়ে, এরপর আপনার কোম্পানির নামে আপনাকে সবার আগে ট্রেড লাইসেন্স করতে হবে। সেজন্য আপনার ছবি লাগবে, এনআইডি লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে, টিন সার্টিফিকেট লাগবে। এগুলো দিয়ে ট্রেড লাইসেন্স করে ওই ট্রেড লাইসেন্সে আপনার কোম্পানির নাম উল্লেখ থাকতে হবে। এরপর যে আপনি কোম্পানির একটা প্যাড প্রিন্ট করবেন, তারপরে ভিজিটিং কার্ড করবেন এবং রাউন্ড গোল সিল, চারকোনা না, গোল সিল, রাউন্ড সিল, এই সিলটা তৈরি করে এরপর আপনি ওই কোম্পানির নামেই একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন, যেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ ব্যবসায়িক অ্যাকাউন্ট। সেটা কোনো আপনার কি অ্যাকাউন্ট না, সেভিংস অ্যাকাউন্ট না। এরপর আপনি যেখানে যে মার্কেটে অথবা যে জায়গায় ব্যবসা করেন, যে কোনো একটা ব্যবসা সমিতির সদস্য হতে হবে, অথবা 1-1.5 হাজার টাকা হলেই হয়ে যায় সর্বোচ্চ। এই সদস্য পদ নিতে হবে। এরপরে যে আপনি এক্সপোর্ট লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তখন 10-15 হাজার টাকা খরচ হলে একটা এক্সপোর্ট লাইসেন্স হয়ে যায়। মনে করেন আপনি সিলেটে আছেন, সিলেটে যে কোনো একটা ব্যবসা সমিতির সদস্য হতে হবে, সিলেটে একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর যে আপনার কি হবে, আপনার একটা এক্সপোর্ট লাইসেন্স হয়ে গেল। ইম্পোর্ট লাইসেন্স যদি আমদানি না করেন, তাহলে ইম্পোর্ট লাইসেন্স করে প্রতি বছর অনেক টাকা অপচয় করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র এই কটা তথ্য হলেই, প্রোডাক্ট আপনার কাগজপত্র হলেই আপনি সারা বিশ্বে ব্যবসা করতে পারবেন, সারা বিশ্বে। তাহলে আপনার এই সবগুলো কাগজ আপনি পেলেন, পাওয়ার পরে এগুলাকে কালার, ফটোকপি, স্ক্যান এগুলো করে ডিজিটাল কপি বের করে একটা প্রোফাইলের মতো বানাইতে হবে। এরপর আপনি কি কি কাজ করেন, কথার কথা আপনি যদি, আমি যেহেতু গার্মেন্টস নিয়ে কথা বলছি, সো আপনি কাপড় নিয়ে কাজ করেন, সুন্দর সুন্দর কিছু কাপড়ের স্যাম্পল, তারপরে সেগুলোর ইম্পর্টেন্ট যে জায়গাগুলোতে মানুষ নর্মালি ভুল করে, ফল্ট হয় অর্থাৎ কিউসি ফেল করে, সে পয়েন্টগুলোর, যেমন এই গেঞ্জিটা পরে আছি, এই যে জয়েন্টটা, এই জয়েন্টটা যদি পারফেক্টভাবে না মিলে তাহলে এটা কিউসি ফেল হতে পারে। তাহলে একটা ছবি তুলেন গেঞ্জিটার, এরপর ফেব্রিক্সের, এরপর সেন্সিটিভ যে পয়েন্টগুলো আছে, প্লাকেটের ভিতর সাইড বাইরের সাইড,
এরকম করে একটা প্রোডাক্টে 3টা 4টা ছবি, এরকম করে 10 ক্যাটাগরির 10টা প্রোডাক্ট দিয়ে আপনি একটা প্রোফাইলের মতো বানাবেন। তাহলে এক প্রোফাইলের মধ্যে আপনার কোম্পানির সব রকমের লাইসেন্সের থেকে শুরু করে আপনার এনআইডি থেকে শুরু করে সব কিছু ওখানে থাকলো। আর এরপরে যে আপনি কি কাজ করেন আর কিছু এক্সাম্পল উদাহরণ, পণ্য, কোন পণ্য নিয়ে কাজ করেন সেগুলো থাকলো। এখন এখন তুরস্ক, ইন্ডিয়া ইনারা ক্যাটালগ আকারে প্রোডাক্ট করে। পাকিস্তানও ক্যাটালগ, দেখবেন পাকিস্তানের 3 পিস কিনতে গেলে কোন একটা কোম্পানিতে যাবেন, যেমন গোলাম ব্র্যান্ডে, তাদের অসংখ্য ক্যাটালগ আছে। এই ক্যাটালগ দেখে মানুষ যেটা পছন্দ করে সেটা প্রোডাকশন হয় থাকে, নয় প্রোডাকশন করে ডেলিভারি দেয়। তো এটা সারা বিশ্বে যখন আপনার বেশ প্রচার প্রসার হয়েছে, ইন্ডিয়ানরা, টার্কিশরা প্রচুর প্রচার প্রসার করছে ক্যাটালগ, কারণ তারা একটা টার্গেট করে যে আমি একটা ডিজাইন বের করলাম, এই ডিজাইন মিনিমাম 10,000 পিস সারা বিশ্বে আমি বিক্রি করেই ছাড়বো। এই কারণে সে ইনভেস্ট করে সে নিজেই প্রোডাকশন করতে থাকে, আর প্রথমেই ক্যাটালগটা সুন্দরভাবে লাক্সারি করে ডিজাইন করে মডেলিং করে একটা লিফলেটের মতো করে সব জায়গায় বিতরণ করতে থাকে। তো যারা নিজেই প্রোডাকশন করে এবং নিজেই ইনভেস্ট করে নিজের ব্র্যান্ডেই নিজে মাল তৈরি করতেছে, তারাই কিন্তু ক্যাটালগ করতেছে। তো নর্মালি বায়াররা আপনাকে বলতে পারে তুমি কি কি কাজ করো, তোমার ক্যাটালগ কই। তো তখন বলবেন যে দেখো আমি তো আমার ব্র্যান্ডের প্রোডাক্ট তোমার কাছে বিক্রি করার জন্য প্রপোজাল দিচ্ছি না, আমি তোমাকে প্রপোজাল দিচ্ছি, আমি ট্রেডিং করি, তুমি যে অর্ডার দিতে চাও সেটার উপর আমি কাজ করি, তোমার প্রোডাক্ট তোমার ব্র্যান্ডে আমরা তৈরি করে দিই। যেটা এজেন্ট অফিস বলে, অথবা বাইং হাউস বলে, অথবা ট্রেডিং কোম্পানি বলে। আর বাংলা ভাষায় আমাদের দেশে যখন অসম্মান করে কথা বলা হয় তখন বলা হয় দালালি করে। বেসিক্যালি কথাটা হচ্ছে, প্রফেশনাল ভাষাটা হচ্ছে ট্রেডিং করা, মানে একজনের কাছ থেকে অর্ডার নিব আর একজনের কাছ থেকে বানা ওনাকে দেবো, মধ্যখানে 5-10 টাকা যা আমার থাকে, এটাকে ট্রেডিং বলে। এবং সারা বিশ্বে এটা বৈধ এবং চমৎকার সম্মানীয় একটা ব্যবসা এবং প্রফিটেবল ব্যবসা। কিন্তু আমরা সম্মান করতে জানি না বলে আমরা দালাল শব্দটা কথা ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে নিজেকে অসম্মানিত করার কোনো সুযোগ নাই, বরঞ্চ গর্ব করে বলবে যে আই এম ডুইং ট্রেডিং, আমি ট্রেডিং বিজনেস করছি। ওকে, গুড। এরপরে যে আপনি তখন বায়ারকে দেখাবেন যে দেখো আমার কাছে 10 রকমের স্যাম্পল আছে, প্রয়োজনে আপনি বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল বানিয়ে নেবেন। ব্যবসা করতে গেলে একটা ইনভেস্টমেন্ট লাগে না? এই স্যাম্পলগুলো বানানো হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট। আপনি 20 রকমের স্যাম্পল বানিয়ে নেবেন। যদি দেখেন বানাতে পারছেন না, তাহলে শর্টকাট একটা নেগেটিভ একটা রাস্তা আছে, যেটা আসলে উচিত না, তারপরে বলে দিই, যেহেতু এই কাজটা অনেকেই করে। মার্কেটের থেকে ভালো কিছু কাপড় কিনে সেগুলো সুন্দর করে ছবি তুলে রাখে এবং ওই প্রোডাক্টগুলো নিজের অফিসে রাখে। এরপর বায়ারকে বলে এইসব কাজ আমি করছি, মানে এটা সে করে নাই, তারপরে সে প্রোফাইল দাঁড় করানোর জন্য, তবে ব্যবসা শুরু করার জন্য তারা এই কথাগুলো বলে, যেটা একদম ইথিক্যাল না এবং আসলে নৈতিকভাবে ঠিক না। তারপরে মানুষ ব্যবসা দ্রুত শুরু করার জন্য, যেহেতু লাইসেন্স করছে, প্রতি মাসে একটা খরচ আসতেছে, অফিসের খরচ আছে, কত রকমের খরচপাতি কত কিছু আছে, তো সেখানে যে কিন্তু তারা এই কাজগুলো করে, যে মার্কেট থেকে জিন্সের প্যান্ট 4 রকমের কিনলো, গেঞ্জি 4 রকমের কিনলো, পোলো 4 রকমের কিনলো, শার্ট 4 রকমের কিনলো, এভাবে 100টার মতো স্যাম্পল হলো। এই 100টা স্যাম্পল ঝুলায় রাখছে, এগুলোই ছবি টবি বায়ারদের কাছে পাঠাচ্ছে যে দেখো তুমি যদি আমাকে আমার একটা কাজের মান দেখো এরকম, তুমি যদি এই টাইপের যদি কাজ দাও তাহলে আমি এরকম ফিনিশিং দিয়ে তোমাকে মাল তৈরি করে দিতে পারবো। আর এগুলো হচ্ছে কথা বলার প্রাইমারি অপরচুনিটি, সুযোগ, ঠিক আছে? নিজের সুযোগ তৈরি করে নেওয়া। এরপর কোশ্চেন আসবে, আপনি যখন স্যাম্পলের ছবি কিভাবে তুলতে হয় এটা নিয়ে খানস গ্লোবাল চ্যানেলে আমাদের ভিডিও আছে। ওই খানস গ্লোবাল চ্যানেলে যে স্যাম্পল লিখে সার্চ দিবেন, স্যাম্পলের ভিডিও কিভাবে বায়ারকে পাঠাতে হয় সেই জিনিসটা ওখান থেকে সুন্দর টিউটোরিয়াল পেয়ে যাবেন। আগের কালের থেকে শুরু করে এখনো পর্যন্ত অনেক সিনিয়র মার্চেন্ডাইজার বলেন অথবা এই ট্রেডে বয়স্ক মানুষ বলেন, তারা এখনো পর্যন্ত নিজের টাকায় স্যাম্পল বানায় বায়ারের পিছনে ঘুরে এই বগলের নিচে নিয়ে তারপরে ঘুরতে থাকে রাস্তায় রাস্তায়। ওই বাসের মধ্যে দেখা যায় একজনের কাছে 5টা স্যাম্পল, তো যদি জিজ্ঞাসা করে ভাই আপনি কি গার্মেন্টসের চাকরি করেন? হ্যাঁ, আমি বাইং হাউসে জব করি। মানে একটা ভাবই একটা অন্য রকমের। বেসিক্যালি অল আর দ্য বুলশিটস। আপনার বা বুলশিটস মানে কি? এগুলো ইউজলেস, সময় নষ্ট, অপচয়, কর্মশক্তি নষ্ট, ইনভেস্টমেন্ট নষ্ট। আর এই স্যাম্পল টানাটানি করতে করতে বাইং হাউসের কর্মকর্তা বলেন, ফ্যাক্টরি কর্মকর্তা বলেন,
ট্রেডিং হাউসের কর্মকর্তারা বলেন, এরা খালি স্যাম্পল খালি চুরি করে করে নিয়ে বিভিন্ন দোকানে বেচতে থাকে, যার কারণে মাঝে মধ্যে বিরক্তি হয়ে একটা কথা বলি যে ভাই আপনি কি মার্চেন্ডাইজার? স্যাম্পল চুরি করার অভ্যাস আছে? স্যাম্পল চুরি করার অভ্যাস নেই তো আপনি কেমনে মার্চেন্ডাইজার হলেন? কথা বুঝতে পারছেন? মানে মনের দুঃখে কথাগুলো বলি। মার্কেটে কি সৎ ভালো মার্চেন্ডাইজার নাই? অবশ্যই আছে, বাট এটা পরিমাণে এত বেশি বেড়ে গেছে, বিরক্তিতে কথাগুলো বলি। তো দেখবেন যে আপনি স্যাম্পল বানায় বসছেন 2 লাখ টাকার, ওই 6 মাস পরে দেখবেন বিভিন্ন এমপ্লয়ি যাওয়া আসা করছে, লাস্টে স্যাম্পল দেখবেন 80,000 টাকা স্যাম্পল অফিসে আছে কিনা, আর বাকি সব হাওয়া। স্যার আমি তো জানি না, আমি তো দেখি নাই, আমি তো ধরি নাই, সব হাওয়া। কথা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের মানসিকতার অথবা প্রফেশনাল অ্যাটিটিউডের খারাপ একটা বিষয়, যার কারণে এই সিকিউরিটিটাও আপনাকে ব্যবসা করতে গেলে মেনটেন করতে হবে যেন স্যাম্পল আপনার হাউস থেকে মিসিং না হয় অথবা প্রোডাক্ট মিসিং না হয়। একা মানুষ অনেক কিছু দেখা সম্ভব না, বাট ওরকম একটু চেষ্টা করতে হবে। আমি যে আপনাদের বলছি আমি নিজেও যে পারি তা না, আমি নিজেও এটা ভুক্তভোগী, কারণ আমি তো মানুষ, আমারও তো কোনো সাইডে দুর্বলতা আছে যেটা আমি মেনটেন করতে পারতেছি না বলে আমার হয়তোবা আরো ভালো করার কথা ছিল, এত ভালো করতে পারতেছি না। তো ভুল ত্রুটি সব মিলে মানুষ, বাট আমরা সবাই চেষ্টা করতে থাকবো যেন একটা স্বচ্ছ সুন্দর জবাবদিহিতামূলক একটা ব্যবসায়িক পরিবেশ থাকলে তখন ব্যবসা বরকত আসতে থাকে। আচ্ছা, তো দেখেন বায়ারের সঙ্গে কথা বলছিলাম যে বায়ারকে আপনি প্রপোজ করবেন যে এই টাইপের, তুমি একটা বক্সারের অর্ডার দিবা, আমার কাছে 5টা বক্সার আছে, এই বক্সারটা কথার কথা আপনি নিজেই কোনো ফ্যাক্টরি থেকে স্যাম্পল তৈরি করেছেন 5টা ডিজাইনে। তখন বলবেন দেখো আমার কাছে যে কটা ফ্যাক্টরি আছে আমি সর্বোচ্চ এই কোয়ালিটিটা দিয়েছি, এই কোয়ালিটিটা, সেলাইয়ের মানটা, মেজারমেন্টের মানটা তোমার পছন্দ কিনা সেটা তুমি আগে দেখো। এখন ওই প্রোডাক্টের একটা ভিডিও করছেন, তারপরে প্রোডাক্টের ভিতরে বাইরে, কারণ বায়াররা এবং মানুষ, যেমন আপনি আমার সঙ্গে যখন চলবেন সবার আগে দেখবেন আমার ভিতরটা কত পরিষ্কার। ভালো লাগলে আমার সঙ্গে বন্ধুত্ব বলেন, ভাই বলেন, সম্পর্ক বলেন, ভালো লাগা এবং বিশ্বাস আস্থা থেকেই তো মানুষ নিজের বাপ মাকে ফেলে রেখে পলায় যে বিয়ে করে সংসার শুরু করে দেয়, কারণ তার প্রতি আস্থা এত বেশি থাকে। আর এইটাই হচ্ছে কিভাবে আস্থাটা জন্ম নেয়, যখন কথাবার্তা বলে তার মনের ভিতরের অবস্থাটা বুঝে, ভিতরের চরিত্রটা বুঝে। তা প্রোডাক্টেরও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার ভিতরের অংশটা। একটা কাপড়ের বাইরের, এই আপনারা নর্মালি মার্চেন্ডাইজিংয়ে যারা এত বছর কাজ করেছেন, বাইং হাউসে কাজ করেছেন, স্টকলেটে কাজ করেছেন, আপনারা একটা হ্যাঙ্গার দিয়ে অথবা ফ্লোরের মধ্যে এই গেঞ্জিটা ঝুলাই দিয়ে একটা ছবি তুলে বায়ারকে পাঠাইছেন। এখন এই যে কাপড়টা আমার এই ভিডিওতেও, আমি তো লাইভ আছি এখন ভিডিওতে, এরপরে কি এটা কনস্ট্রাকশনের থেকে শুরু করে কোনো কিছু বুঝতে পারতেছেন? এখানে কনস্ট্রাকশন, এটা কোথায় কি কোনো কিছু বুঝতে পারছেন? একটা সলিড কালারের মতো দেখা যাচ্ছে, আমি তো ভিডিও করছি, আমি মনিটরের দিকে তাকায় আছি, আমি এখান থেকে বুঝতে পারছি না এটা পলিস্টার না কটন, এটা কনস্ট্রাকশন কি, কোনো কিছু বোঝার কোনো উপায় নাই। বাট এই ভিডিওটা তো করলাম, ছোট্ট একটা মনে করেন ভিডিও করলাম এই প্রোডাক্টটা পরে ঘুরে ফিরে হাতটা নাড়ায় টেড়ায় যে কতটা ফ্লেক্সিবল। প্রোডাক্টের সৌন্দর্য দেখানোর থেকে গুরুত্বপূর্ণ ভিডিওতে যে এই কাপড়টা কোথায় কত পারফেকশন আছে সে পারফেকশনটা দেখানো। আর এরপরে এই প্রোডাক্টের এই প্রয়োজনে 10টা ছবি তুলবো, 10টা পয়েন্টের, প্রতিটা জায়গায় সেলাইয়ের মানগুলো কেমন হয়েছে। আর এই ভিডিও আর এটা যখন দিয়ে দিব, আর এই জুম আউট করে মোবাইলটা এরকম যদি রাখেন, মানে প্রোডাক্টটা এরকম রাখেন, এর থেকে 1 বিঘাত উপরে উঠবেন, উঠে মোবাইলটা ধরবেন, ধরে ফ্ল্যাশ লাইট অন করে জুম আউট যদি করেন, দেখবেন ফেব্রিক্সের একদম প্রতিটা সুতার কনস্ট্রাকশন থেকে শুরু করে সব দেখা যায়, চমৎকার ছবি ওঠে। আর ওইটা যখন ভিতরের পাশ বাইরের পাশ, এতগুলো ছবি, এই 8-10টা ছবি অথবা 15টা ছবি আর ছোট্ট একটা 30 সেকেন্ডসের একটা ভিডিও হোয়াটসঅ্যাপে যখন একজন বায়ারকে আপনি পাঠিয়ে দিবেন, সে যদি বায়ারই হয়, সে যদি প্রফেশনাল বায়ার হয়, তার এই স্যাম্পল কোনোদিন চাওয়া লাগবে না, সে সঙ্গে সঙ্গে আপনাকে বলবে যে ঠিক আছে আমার এই অর্ডারটা আছে, এবার আসো রেট নিয়ে কথা বলি, পেমেন্ট এবং সিকিউরিটি নিয়ে কথা বলি। অর্থাৎ আপনার এই স্যাম্পল দেওয়া নেওয়া, ডিএইচএল, দৌড়াদৌড়ি, ইনভয়েস করা, কত তাল করা এবং এত হাজার টাকা খরচ করা, কারণ একবার পাঠাচ্ছেন, বায়ার দেখতেছে, এরপর বায়ার আবার একটা দিল, সেটা বানালেন, কত কত ঝামেলা, খরচ ঝামেলা, খরচ ঝামেলা, এখনো কিন্তু অর্ডার কনফার্ম হয় নাই, পাগল হয়ে যাবেন। 5টা বায়ারের সাথে কথা বলতে গেলে আপনার মিনিমাম 2 লাখ টাকা আপনার নেমে যাবে, দৌড়াদৌড়ি, স্যাম্পল, ফেব্রিক্স কেনা, ম্যাচিং করা, অমুক তমুক হ্যান ত্যান। তো বিষয়গুলো জানেন না বলে আপনার কাছে অনেক কষ্টদায়ক, এবং তখন আপনার কাছে মনে হবে ও বাবা এ কোন সমুদ্রে আমি পড়লাম।
তখন দিশেহারা মনে হবে এবং কিছুক্ষণ পরপরই আপনি আপনার টেম্পার অথবা আশা হারায় ফেলবেন, অর্থাৎ হোপলেস হয়ে যাবেন। তাহলে এই জায়গাটাতে কি করার আছে? করার হলো ওই যে বললাম কথার কথা, আপনি 1 লাখ টাকার স্যাম্পল বানায় বসছেন, 20টা 50টা, এই স্যাম্পলগুলো বায়ারকে দেখায় বলবেন আমার কাছে যে কটা ফ্যাক্টরি আছে অথবা আমার নিজেরও যদি ফ্যাক্টরি থাকে, আমার এই হচ্ছে প্রোডাকশনের কোয়ালিটি, তোমার এই সেলাইয়ের মান থেকে শুরু করে এগুলো যদি তোমার যদি পছন্দ হয়, তাহলে তুমি তোমার যে অর্ডার শিট, তুমি যে মালটা বানাতে চাও সেই মালটার স্যাম্পল অথবা ডিটেলস স্পেক শিট, অর্থাৎ যেখানে বর্ণনা করা থাকে কোথায় কি তৈরি হবে, কিভাবে তৈরি হবে, এগুলো তুমি আমাকে পাঠাও আর তোমার টার্গেট প্রাইসটা পাঠাও। কারণ আমি মালটা 10 টাকা বানাতে পারবো, 100 টাকাও পারবো। তোমার প্রাইস বলে দেবে তোমার এখানে আমার কি কি জায়গায় ফাঁকি ঝুঁকি দিতে হবে অথবা কি কি জায়গায় ভালো কিছু করতে হবে, তোমার টার্গেট প্রাইসে বলে দেবে। সো আমার কোনো প্রাইস নেই, তোমার প্রাইসই ফাইনাল প্রাইস, তুমি আমাকে খালি টার্গেট প্রাইস বলো, আমি তোমাকে ইয়েস নো বলবো। এখন বায়ারকে যদি ভেবে বলেন, বায়ার আপনাকে একটা প্রাইস দিল, কথার কথা এটা বলে দিল $6 দিব, তুমি এটা করতে পারবা কিনা। এবার তখন আপনি বিভিন্ন ফ্যাক্টরির সাথে কথা বলবেন, বায়ারের কাছে স্যাম্পল চাবেন অথবা বিভিন্ন ফ্যাক্টরির সাথে কথাবার্তা বলবেন, ছবি যাবে। তো ফ্যাক্টরি বললো কথার কথা, হ্যাঁ স্যার আমি এটা আপনাকে $4 করে দিতে পারবো। তো বায়ার আপনাকে $6 দিবে, আপনি ফ্যাক্টরিতে $4 বানাবেন, আপনার $2 করে লাভ থাকবে। এর মধ্যে আপনার খরচ আছে 50 সেন্টস, তাহলে মনে করেন $1.5 আপনার থাকলো। তো এভাবে আসলে কাজ করতে হয় এবং সময় বাঁচাতে হয় এবং অপ্রয়োজনীয় স্যাম্পল বানানোর খরচ, দৌড়াদৌড়ি, এগুলোকে বায়ারের সাথে কথা বলে এমন টেকনিক্যালি কথা বলতে হয় যেন আপনার এটা কোনোভাবেই অযথা আপনার ভোগান্তি না হয়। আপনি স্যাম্পল বানালেন, খরচ হয়ে গেল, এরপর বায়ার বললো যে তো এই অর্ডারটা তো ক্যান্সেল হয়ে গেছে, নতুন একটা আসছে, সেটার স্যাম্পল বানাই দিতে পারবো, মানে ফ্রি স্যাম্পল বানাইতে বানাইতে আপনার কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। তাহলে সবার আগে অর্ডার যখন কনফার্ম হবে, বায়ারের সঙ্গে কথা বলার সিস্টেম হলো যে আমার প্রোডাক্টের সেলাই এবং গুণগত মানের ছবি, ভিডিও সবকিছু তোমাকে পাঠাইছি, আমি স্যাম্পল পাঠাতে পারছি না, সরি। তুমি যদি বায়ার হও, তুমি এগুলো দেখলেই তোমার বোঝা শেষ যে কোথায় কি সেলাই, ঘনত্ব থেকে শুরু করে সেলাইয়ের মান থেকে শুরু করে সব তোমাকে দিছি। এরপরে যদি তুমি বুঝতে না পারো, তাহলে তুমি স্যাম্পল নেওয়া বায়ার, ফ্রি ফ্রি স্যাম্পল আমার কাছ থেকে নিবা, এরপরে আর আমার সাথে যোগাযোগ করবে না। এইসব করার কোনো সময় নেই। তোমার সাথে রেটে হয়েছে এবং আমার সেলাইয়ের মান ভালো, তুমি দেখেছো, তুমি সন্তুষ্ট, ওকে ফাইন, এবার তুমি আগে অর্ডারটা কনফার্ম করো। এরপরে স্যাম্পল ঠিক তোমার যেভাবে আছে তাতে যদি 3বারও বানাইতে, আমি তোমাকে 3বার বানাই দিব। প্রথম একবার বানালাম, এরপর বললাম যে হাতাটা আর একটু ছোট করতে হবে, কারণ বাইরের অর্ডার শিট অনুযায়ী যেটা থাকে। এরপরে যখন আপনি স্যাম্পলটা বানায় দেন, তখন বায়ার আবার দেখা যায় সে নিজেই চিন্তা করে, না আমি এখানে একটু বেশি বড় দিচ্ছি, একটু ছোট করি, কারেকশন করি। তখন বায়ার ইচ্ছা করে বলে দেয়, না ভাই আগে 9 ইঞ্চি ছিল, এটার ভাই 7 ইঞ্চি করো। এটা কিন্তু অর্ডার শিটে কিন্তু এত বড় ভুল হয় না, কিন্তু বায়ার ডিসিশন চেঞ্জ করে ফেলছে, তার ফ্যাশন ডিজাইনের ডিসিশন চেঞ্জ করে ফেলছে, তখন এটা 7 ইঞ্চি করে ফেললো, যে না এবার তাহলে একটা অন্য প্যাটার্ন লাগতেছে, এটা ঠিক আছে, তাহলে এটা প্রোডাকশন করো। তো যখন অর্ডার শুরু হয়, তখন প্রথমে যে কোনো একটা ফেব্রিক্স দিয়ে, মনে করেন এই গেঞ্জিটাই অর্ডার হবে, এখন বায়ার অর্ডারও প্লেস করছে, ফার্স্ট স্যাম্পলটা কি হবে, যে স্যাম্পলটাকে বলা হয় স্টাইল স্যাম্পল, যে স্যাম্পলটাকে বলা হয় স্টাইল স্যাম্পল। স্টাইল স্যাম্পল মানে আমার হাতের কাছে ঠিক যা আছে, যে কাপড় থাকুক না কেন, এই টাইপের যে রঙের হোক না কেন, তাই দিয়ে আগে একটা বডি বানায় তাকে দেখাবো, সেলাই এবং মেজারমেন্ট এবং সবকিছু তুমি চেক করে দেখো সব ঠিক আছে কিনা, ওকে। এরপর যে যখন আমি এটা প্রোডাকশনে দিব, এটা প্রোডাকশনে দিব, বাটন প্রোডাকশনে দিব, এইটা দিব, অনেক কিছু তখন চলে আসবে। তখন প্রিন্ট এমব্রয়ডারিও পারলে একটু দিব, কারণ আমার তো অর্ডার কনফার্ম হয়ে গেছে, প্রতিটা সাপ্লাইয়ের সাথে কথাবার্তা হয়ে গেছে। সো সবাই কিন্তু কিছু কিছু কাজ করে রেডি হয়ে আছে, যেহেতু পেমেন্ট ঢুকে গেছে, শুধু বায়ার ওকে বললেই চলে যাবে। তাহলে আমরা একটা স্যাম্পল তখন বানানো হয়, তখন হচ্ছে কারেকশন স্যাম্পল। অ্যাকচুয়ালি কারেকশন স্যাম্পলে এত কিছু দেওয়া লাগে না, কথার কথা প্রথম যে স্যাম্পলটা স্টাইল স্যাম্পলটা বানাইছি, সেটা যদি বড় ধরনের কোনো ভুল ত্রুটি হয়, তখন বায়ার সব দাগ দিয়ে দিয়ে বলে দেয় এখানে এতটুকুন হবে, এখানে এতটুকুন হবে, এইভাবে এইভাবে হবে, আর একটা বানাও, ওইটাকে বলে কারেকশন স্যাম্পল। আর এই যে যত রকমের অর্ডার, কারেকশন স্যাম্পল যখন ওকে হয়ে যায়, বায়ার সই করে দেয়, তখন সিস্টেমটা হলো কি, তখন সিস্টেমটা হলো যে আপনাকে
প্রি প্রোডাকশন স্যাম্পলে যেতে হবে, কারণ তখন ফেব্রিক চলে আসছে, বাটন চলে আসছে, কলার কাপ চলে আসছে, তখন একদম প্রি প্রোডাকশন, অর্থাৎ তখন ওই তৃতীয় যে স্যাম্পলটা বানাবেন ওই স্যাম্পলটার মধ্যে ফাইনাল যে বডিটা হবে ঠিক সেম বডির মতো ওইটা হবে, আর ওইটা দেখার পরে বায়ার বলবে ইয়েস আই এম হ্যাপি, তুমি এবার প্রোডাকশন শুরু করে দাও। ওইটাকে বলা হয়, তাহলে প্রথমটা ছিল স্টাইল স্যাম্পল, যে কোনো কাপড় টাপড় দিয়ে, এরপর সেটা যদি কোনো কারেকশন থাকে, কারেকশনের পরে নতুন করে যে স্যাম্পলটা বানানো হলো ওই যা মন চায় তাই ফেব্রিক্স টেব্রিক্স দিয়ে সেটাকে হচ্ছে কারেকশন স্যাম্পল। আর এরপরে যখন প্রোডাকশন শুরু হবে তার আগে হচ্ছে প্রি প্রোডাকশন স্যাম্পল। আর প্রি প্রোডাকশন স্যাম্পল যখন আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে তারপর আপনাকে প্রোডাকশনে চলে যেতে হবে। তাহলে এগুলো হচ্ছে একটা অর্ডার নেওয়ার প্রসেস। তো আপনাদের আমি বলে দিয়েছি গুগল ম্যাপে ঢুকে প্রচুর বায়ারকে পাবেন। এই বায়ারদের সাথে আপনি কি নক করবেন, তার আগে আপনার কি কি কাগজপত্র থেকে শুরু করে কোথায় কি রেডি থাকতে হবে সেগুলো কিন্তু সব বলে দিলাম। তাহলে এখন ব্যবসা শুরু করা যাবে না, এবং খুব সহজভাবে শিখাই দিলাম একদম ছোট্ট ছোট্ট বাংলা কথায়, যেন 4-5-এ পড়া বাচ্চারাও মন দিয়ে যদি কথাগুলো শুনে এবং কাগজ কলমে একটু নোট করে করে রাখে, তাহলে স্টেপ বাই স্টেপ চোখ বুলালে সে নিজেই ব্যবসা শুরু করতে পারবে। তাহলে গুগল ম্যাপে এবার নক করলেন, একজন বায়ারকে পেলেন, সে বলল যে তুমি কি টি শার্ট বানাও, তখন আপনি আপনার কিছু টি শার্ট দেখালেন, এবার কোম্পানির লাইসেন্সের থেকে শুরু করে সব পাঠিয়ে দিলেন। এরপর বললেন যে তোমার যদি এর থেকে কোনো চেঞ্জ থাকে, ফেব্রিক্সের চেঞ্জ, মেজারমেন্টের চেঞ্জ, কোনো সমস্যা নেই, তুমি আমার সেলাইয়ের মানটা একটু দেখো। তখন সে দাম জিজ্ঞাসা করবে, এরপর দামাদামিতে হয়ে গেলে সে আপনাকে টাকা পাঠানোর কথা বলবে। এখন কোশ্চেন হলো 35,000 যখন আপনি ট্রেডিং করতে যাচ্ছেন তখন 35,000 পিসের নিচে যদি অর্ডার ঢুকে তাহলে বায়ারকে 100% টিটি অ্যাডভান্স করতে হবে ব্যাংকে। ওই যে আপনি কোম্পানির নামে যে অ্যাকাউন্ট খুলছেন ওখানে সে ব্যাংকের টিটি অ্যাডভান্স করবে, মানে 100% টাকাই, কথার কথা যদি 20 লাখ টাকা হয় 20 লাখ টাকাই আপনাকে পাঠিয়ে দিতে হবে। পাঠায় যখন দিবে তখন এই টাকাটা আপনি ধরতে পারবেন না, কারণ ওখানে চাইলেই টাকাটা টাচ করতে পারবেন না। তখন আপনাকে কমার্শিয়াল এবং ব্যাংকিং অ্যাকাউন্টসের প্রসেসে যেতে হবে। তখন আপনার ওই যে বায়ারের সাথে যে আপনার কন্ট্যাক্ট হলো, কয়েকটা ডকুমেন্ট লাগে, পিও, পিআই, প্রোফার্মা ইনভয়েস, তারপরে আপনার পারচেজ অর্ডার পিও, কমার্শিয়াল ইনভয়েস সিও, সিআই, তারপরে আপনার সেলস কন্ট্রাক্ট, এগুলো কিছু ফরম্যাট আছে। প্রয়োজনে আমি আপনাদের কিছু স্টাইল দিয়ে দিতে পারবো যদি আপনাদের জানার এবং শেখার ইচ্ছা থাকে, অথবা কাজ করার ইচ্ছা থাকে, অথবা আপনি আপনার পরিচিত জনের মধ্যে যারা অ্যাকাউন্টসে কাজ করে, কমার্শিয়ালে কাজ করে, তাদের কাছে জিজ্ঞাসা করলে এক্সাম্পল ডকুমেন্ট আপনারা পেয়ে যাবেন যে ডকুমেন্টগুলো কেমন হয়। তারপরে বিভিন্ন বাংলায় কমার্শিয়ালের বই পাওয়া যায় নীলক্ষেতে, বিভিন্ন দোকানপাটে পাওয়া যায়, বইয়ের দোকানে অ্যাকাউন্টিংয়ের বই পাওয়া যায়। যদি আপনার ইংরেজি বোঝায় সমস্যা থাকে তাহলে আপনি বাংলায় বইগুলো কিনে সেখান থেকে আপনি উদাহরণ দেখতে পারবেন যে একটা ডকুমেন্টে কিভাবে কি উল্লেখ করা থাকে। ক্লিয়ার? তো এই ডকুমেন্টগুলো নিয়ে ব্যাংকে জমা দিতে হয়, তারপরে ব্যাংকে আন্ডারটেকেন দিতে হয়, গ্যারান্টি দিতে হয়, কয়েকটা ফর্ম আছে সেগুলো ফিল আপ করতে হয়, এগুলো বাংলাদেশ ব্যাংকে যায়। এরপর বাংলাদেশ ব্যাংক আপনাকে অডিট করে দেখবে যে আপনাকে এই টাকাটা নেওয়ার পারমিশন দেওয়া যায় কিনা, আপনি কি বিদেশি বাইরের টাকাটা নিয়ে পলায় চলে যাবেন কিনা, অথবা আপনি পলায় যাবেন না কিন্তু আপনি মালটা সময় মতো একদম জেনুইনভাবে আপনি দেওয়ার মতো যোগ্য কিনা। যদি যোগ্য হন তাহলে আপনাকে ওই 100% টাকাটা আপনাকে উত্তোলন করার সুযোগ দিবে। আর যদি বায়ার 35,000 পিসের উপরে অর্ডার দেয় আর সেটা যদি সেলস কন্ট্রাক্ট এবং এলসির এগেনস্টে হয়, এলসি মানে কি লেটার অফ ক্রেডিট, অর্থাৎ এলসি জিনিসটা হলো কি বায়ারের ওই ব্যাংকে একটা টাকা আছে, কথার কথা 1 কোটি টাকা আছে। এখন বায়ার ওই ব্যাংকের মাধ্যমে আপনার ব্যাংকে একটা গ্যারান্টি লেটার পাঠাবে যে এই কাজটা যদি সুন্দরভাবে আপনি যদি করতে পারেন তাহলে আপনার টাকাটা কাজ শেষে 21 থেকে 29 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। এই যে ওই ব্যাংক যে গ্যারান্টি দিল যে হ্যাঁ বায়ারের 1 কোটি টাকা আছে, 20 লাখ টাকা চোখ বন্ধ করে আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো ওই এলসিটা যখন, কথার কথা আপনার বাংলাদেশে একটা ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তখন ওই অ্যাকাউন্টে যখন আপনার ওই লেটারটা আসে ওইটাকে এলসি বলা হয়। ওই এলসির এগেনস্টে আবার ব্যাংকে অ্যাপ্লাই করতে হয় যে আমার নামে তো এলসি আসছে, তাহলে ব্যাংক তুমি আমাকে একটি, ব্যাংক বোধহয় 7 থেকে 9% ইন্টারেস্ট নেয়, নিয়ে আপনাকে একটা লোন দিবে। সেই লোনের মাধ্যমে আপনি কাজ করে সুদে আসলে ব্যাংকেরও পোষায় দিতে হবে, বায়ারকেও মাল দিতে হবে। এবং মালটা বানানোর পরে যখন আপনি
জাহাজে মালটা উঠায় দিবেন, ওই ডকুমেন্টগুলো যখন আপনি কাস্টমসের হয়ে ডকুমেন্টগুলো যখন আপনি ব্যাংকে জমা দিবেন, তারও 20 দিন, 21 দিন, 29 দিন পরে যে আপনি পেমেন্ট পাবেন। কারণ এই ব্যাংক তখন ওই ব্যাংকে পাঠাবে, বায়ারের ব্যাংকে, যে হ্যাঁ তোমার মাল সুন্দরভাবে উঠে চলে গেছে, এবার পেমেন্টটা ছেড়ে দাও। ওই ব্যাংক পেমেন্ট ছাড়বে একে, এটা আবার বাংলাদেশ ব্যাংকে বিভিন্নভাবে গবেষণা হবে, তারপরে পারমিশন পাবেন, তারপরে এই লোকাল ব্যাংক আপনার পেমেন্ট আপনাকে দিয়ে দিবে। সো কাজগুলো কিন্তু একদম খুব যে ইজি তা না, যার কারণে একটা গার্মেন্টসের কমার্শিয়ালের অনেকগুলো অফিসার থাকে, অ্যাকাউন্টসের অফিসার থাকে ব্যাংকে দৌড়াদৌড়ি করার জন্য। তো অনেক ক্রিটিক্যাল প্রসেস। আবার যদি আপনি কাজ জানেন তাহলে খুব সহজ প্রসেস। যেমন আমার যে কোম্পানির যে এক্সপোর্টের যত রকমের ডকুমেন্ট, কাস্টমস থেকে শুরু করে যা আছে, ব্যাংকিং থেকে শুরু করে সব কিছু আমি নিজেই করি। কিন্তু কাজগুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে, স্টেপ বাই স্টেপ। এগুলো না জানলে আপনি করতে পারবেন না। তো শুরুতেই যদি চিন্তা করেন আমি একটা বাংলা বই কিনে আমি শুরু করে দিই, পড়ে শুনে নিজেই ওস্তাদ হয়ে যাই, বিপদে পড়বেন। আমরা ব্যবসা করব বলে 18-19 বছর চাকরি করে তারপরে এখানে আসছি, প্রতিটা সেক্টরে চাকরি করে করে প্র্যাকটিক্যালি শিখে তারপরে ব্যবসা করার চিন্তা করছি। এরপরে ব্যবসা করতে যে হিমশিম খাচ্ছি। তাহলে আপনি খালি বাংলা বই পড়ে আর ইউটিউবের ভিডিও দেখে কিন্তু আপনি ঝাঁপায় পড়লে যে আমি নিজেই সব পারবো, সব তো শিখে ফেলছি, ধাক্কা খাবেন কিন্তু। তো ব্যবসা রানিং করার আগ পর্যন্ত 2 হাত ভরে খরচ করতে হয়, আর খরচ করতে করতে শিখে নিতে হয়। আর তার আগে যদি সেভাবে যদি না পারেন তাহলে তার আগে 5 বছর 10 বছর বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে করে অভিজ্ঞতা অর্জন করে তারপরে ব্যবসায় নামতে হয়। ব্যবসা শুনতে মনে হয় যে 2 টাকায় মাল কিনে 20 টাকায় বিক্রি করলে রাতারাতি কোটিপতি হয়ে যাব। আসলে এত সহজ কিছু না ব্যবসা। একটু চোখ ডানের থেকে বায়ে তাকাবেন, অমনি হয় ক্ষয়ক্ষতি হবে, না ধ্বংস হবে, নয় মিসিং হবে, চুরি হবে, নয় লস হবে। প্রচণ্ড সেন্সিটিভ একটা জায়গা ব্যবসা। সেখানে আপনি অসুস্থ কি সুস্থ, ব্যবসা আপনাকে কোনো ছাড় দেবে না। সেকেন্ডে সেকেন্ডে খালি বিল বাড়াইতে থাকবে, হয় দোকান ভাড়া, নয় কারেন্টের বিল, নয় ইন্টারনেটের বিল, নয় এমপ্লয়ির বেতন। মানে আপনি মরে যাচ্ছেন, এগুলো দেখার অথবা করুণা করার অথবা ছাড় দেওয়ার কোনো সুযোগই নাই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের। আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনাকে যেমন কোটিপতি বানাবে, আবার কোটিপতির থেকে একদম পথের ভিখারি বানায় ফেলবে, এবং আপনার আয়ু শেষ করে আপনি স্ট্রোক করে, টেনশনে স্ট্রোক করে মরে কবরে চলে যাবেন। আপনার ব্যবসা আপনাকে এভাবে খেয়ে ফেলবে। ব্যবসা যেমন আপনাকে একদম পৃথিবীতে স্বর্গের রাজ্যে পাঠিয়ে দিবে, দুবাইতে যে নাচতে থাকবেন, গাইতে থাকবেন, আবার ওই ব্যবসায়ী আপনাকে একদম স্বর্ণশিখর থেকে একদম পাতালে ঢুকে আপনার কবরের মধ্যে ঢুকায় ফেলে দিবে, জেলের মধ্যে ঢুকায় ফেলে দিবে। তো ব্যবসা জিনিসটা কিন্তু আসলে এত সহজ না। যত সহজ ক্যালকুলেটরে চাপ দিয়ে চিন্তা করেন যে 5 টাকায় মাল বানায় 25 টাকায় বিক্রি করলে ওরে লাভ আর লাভ, আসলে এত সহজ না। ওকে, তো আমাদের জেনারেশন যেহেতু অসুস্থ জেনারেশন, রাতারাতি লাভ খুঁজে, রাতারাতি সুখ খুঁজে, শুধু পারে না বিয়ে করে রাতারাতি 15 দিনের মধ্যে বাচ্চা পয়দা করে ফেলতে। তাও তো সেদিন বোধহয় পুরান ঢাকার এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পরে আপনার পাত্রী বিয়েতে আসে নাই, কারণ পাত্রী 2 দিন আগেই আপনার হসপিটালে বাচ্চা ডেলিভারি হয়েছে, একটা ছেলে বাচ্চা হয়েছে, সে হসপিটালে আছে সিজার করা, আর বিয়ের অনুষ্ঠানে বর একা বসে আছে। পুরান ঢাকার ঘটনা। ওরকম টেকনোলজি খাটায় অথবা ওরকম বুদ্ধি টুদ্ধি করেও কি হয়েছে, বিয়ে করে এমনি বাচ্চা নিয়ে ফেলারও সুযোগ আছে, বাট বাই ন্যাচারাল অন্তত 9 মাসের আগে বাচ্চা স্বাভাবিকভাবে আশা করাটা ঠিক না। তো ব্যবসায় আপনারা এই স্বাভাবিকতা চিন্তা না করে খালি চিন্তা করেন $2 মাল বানাবো, $4 বিক্রি করবো, ওরে লাভ আর লাভ। কিন্তু যতভাবে আসে ততভাবেও যে বের হয়ে যায়, এই জিনিসটা মাথায় থাকতে হবে। এরপর ব্যবসার পার্টনারশিপে কত রকমের প্রবলেম হতে পারে, স্টক লট বলেন, প্রোডাকশন বলেন, সেগুলো নিয়ে ভিডিও করা আছে খানস গ্লোবাল ইউটিউব চ্যানেলে, যে পার্টনারশিপ লিখে সার্চ দিবেন পেয়ে যাবেন। কমার্শিয়ালের আরও ডিটেল যদি জানতে চান, ওখানে আমদানি রপ্তানি অথবা কমার্শিয়াল লিখে সার্চ দিবেন, ভিডিও পেয়ে যাবেন একদম ডিটেলস। এরপর বায়ার আপনাকে কত রকমের প্রতারণা করতে পারে, সেটাও ওই বায়ার লিখে সার্চ দিবেন, একদম ডিটেলস পেয়ে যাবেন। এরপর ফ্যাক্টরি আপনার সাথে কত রকমের বেইমানি করতে পারে,
সেটার উপর ভিডিও করে আপনাদের দেওয়া আছে, ওটা ভিডিও আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। এবং এই ভিডিওগুলো যখন দেখবেন তখন হাতের কাছে একটা ডায়েরি অথবা একটা খাতা কলম নিয়ে বসবেন, পয়েন্টগুলো খালি লিখে রাখবেন। পরবর্তীতে পয়েন্টগুলোতে যখন চোখ বুলাবেন তখন দেখবেন ট্রেডিংগুলো কত প্র্যাকটিক্যাল হয়ে গেছে, এবং কোন মানুষ আপনার নিজের লোকের থেকে শুরু করে বাইরের মানুষ থেকে শুরু করে কে আপনাকে কোথায় কতটুকুন ঠকাচ্ছে, একদম পয়েন্ট টু পয়েন্ট সব বের হয়ে যাবে। ফাঁকি ঝুঁকি দেওয়ার সুযোগ কমে যাবে। হয়তো বা অনেক সময় চক্ষু লজ্জায় মানবিকতা বোধ থাকলে অনেক সময় দেখে না দেখার আপনাকে ভান করতে হবে যে সামনের পরে একজন মানুষ একটা জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে অথবা একটা ভুল বোঝাচ্ছে, বাট ঠান্ডা মাথায় থাকতে হবে, সবসময় হাই টেম্পারে থাকলে হবে না। আর ব্যবসা অথবা ক্যারিয়ার অথবা জীবনের সুখ দুইটা মানুষের জন্য কখনো না, একটা হচ্ছে অস্থির আর একটা হচ্ছে অতিমাত্রায় খুঁতখুঁতে। এই দুজন ব্যক্তির জন্য সংসার বলেন, জীবন বলেন, ব্যবসা বলেন, উন্নতি বলেন, কোনো কিছু এই দুইজন মানুষের জন্য না। এবং এই দুইজন মানুষ, এই দুই স্বভাবের মানুষ যত সৎই হোক না কেন, যত ভালোই হোক না কেন, বেসিক্যালি তাদের এই অভ্যাসের কারণে এমন এমন অ্যাটিটিউড করবে এবং এমন এমন কথা মুখ দিয়ে বলে ফেলবে যে তার সাপ্লায়ার বলেন, বায়ার বলেন, অথবা তার পরিবার বলেন, তার আত্মীয় স্বজন বলেন, সবাই মনে মনে তার থেকে অনেক দূরে চলে যাবে এবং সুযোগ পেলে ক্ষয়ক্ষতি করা শুরু করে দিবে বড় ধরনের। এই জন্য অস্থির, খুঁতখুঁতে, নেগেটিভ মেন্টালিটির মানুষ ব্যবসায় অল টাইম ধরা খাবে, অল টাইম ধরা খাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার ফ্যাক্টরি কেন আপনার সাথে পোল্টি মারবে এটা বলা আছে, তারপরে একটু মনে করায় দিই। দেখেন, বাংলাদেশের বাইং হাউসগুলো কেন ফ্যাক্টরির সাথে পেরে ওঠে না এবং অনেক জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত, এবং অনেকে আছেন ব্যক্তিগতভাবে বিভিন্ন ফ্যাক্টরি থেকে বাইরের কাছ থেকে অর্ডার নিয়ে দেখছে কাজ করতে করতে বাইরের সাথে সম্পর্ক হয়েছে, বন্ধুত্ব সুলভ, এবার বাইরে বুঝেছে তুমি এই ফ্যাক্টরিতে কাজ করলে তো তোমার $8 করে লাগে, তুমি ব্যক্তিগতভাবে যদি আমার বিশ্বাস করো, আমার ছোট ছোট কয়েকটা ফ্যাক্টরি আছে, ওখান থেকে তোমার $6 বানাই দিব। মানে বাইং হাউসে চাকরি করতেছে, উল্টে বাইং হাউসের সাথে বেইমানি করে বায়ার ছুটায় নিয়ে যাচ্ছে, নিয়ে ওই কাজটা ব্যক্তিগতভাবে একটা ফ্যাক্টরিকে $2 বসায় দিচ্ছে। এখন $2 কাজটা উঠাইতে তো ফ্যাক্টরির জান বের হয়ে যাচ্ছে, কিন্তু এলসির মধ্যে কিন্তু লেখা আছে, এলসির মধ্যে অথবা পেমেন্টের ডকুমেন্টের মধ্যে লেখা আছে যে কত টাকায় কাজটা বসছে, কত টাকায় কাজটা অর্ডারটা কনফার্ম হয়েছে। তো এলসির মধ্যে যখন লেখা আছে, আর ওই এলসিটা যখন আপনি ব্যাক টু ব্যাক অথবা ফরওয়ার্ডিং করে ফ্যাক্টরি মালিককে দিয়ে দিবেন, কথার কথা আপনি হচ্ছেন ট্রেডার, আমি ফ্যাক্টরি মালিক, এখন আপনি আমার গলার পরে পাড়ায় ধরে এত কম রেটে মালটা বানাইতে চাচ্ছেন মাত্র $2, যেটা আমার নাক মুখ চোখের পানি সব এক হয়ে যাচ্ছে যে আমি পারবো কিনা, পারলে আমার কত লস যাবে, নাকি লাভ থাকবে, নাকি পরিশ্রম করে এটার ফলাফল শূন্য হবে। তাহলে আমি $1 যে লাভ পাবো সেটা পেরে উঠতেছি না, তারপরও ফ্যাক্টরি, মেশিন, ওয়ার্কার এগুলো বাঁচায় রাখার জন্য কাজটা আমি নিচ্ছি। এখন আমি দেখতেছি যে আপনি কাজটা $8 নিছেন অথবা $6 নিছেন, আমার দিচ্ছেন মাত্র $2। তা আমি চিন্তা করবো যে এত কেন আমাকে পাড়ায় ধরলো, উনি তো আমার 50টা সেন্ট অথবা 20টা সেন্ট বেশি দিলে, ওই 20 সেন্টেই আলা দিলে আমার 1 লাখ পিসে ভালো একটা ইনকাম হতো, আমিও সুখে থাকতাম, উনিও সুখে থাকতো। কিন্তু উনি $8 কাজ নিছে, আমার দিয়ে $2 করাবে, আচ্ছা ঠিক আছে দিবনে বাদায়। তখনই ফ্যাক্টরি মালিকগুলা বিগড়ে যায়। আর আপনি ট্রেডিং করেন, আপনার কাছে এত বড় বাজেট নাই যে বায়ার আপনাকে একটা এলসি দিছে ওইটার এগেনস্টে আপনি নতুন করে আমাকে কোনো এলসি ওপেন করে দিবেন। তো নর্মালি দেখা যায় এলসিটাকে ফরওয়ার্ড অথবা ব্যাক টু ব্যাক করে দেওয়া হয় ফ্যাক্টরিকে। তা আমি যখন দেখতেছি যে এলসির মধ্যে উল্লেখ আছে কাজটা $8, তখন আপনাকে আমি বিপদে ফেলে হোক আর যেভাবে হোক তখন $4 আপনার কাছ থেকে আমি বের করে নিয়ে যাব, অথবা এই শিপমেন্ট বন্ধ হয়ে যাবে, অথবা বিভিন্ন রকমের ঘটনা ঘটবে। আর বর্তমানে অনলাইন ডিজিটালের যুগে বাইরের মাল বানানোর সময় লেভেল হ্যাং ট্যাগের থেকে শুরু করে সার্চ দিলে বাইরের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব খুঁজে পাওয়া যায়। তো ফ্যাক্টরি, বাইং হাউস অথবা ট্রেডিং কোম্পানিকে বলে যে আপনি কাজ নিয়ে আসেন, বাইরের অর্ডার নিয়ে আসেন, আমরা খালি করতে থাকবো আর আপনি খালি কামাই করতে থাকবেন, এরকম প্রলোভন দিয়ে আপনাদের ট্রেডিং এর কাজে নামাবে। একটা কাজ দিবেন, এরপরে দেখবেন ফ্যাক্টরি আপনার বায়ার শুদ্ধ খেয়ে ফেলছে,
আর আপনি যে ল্যাপটপ যা যা স্বপ্ন দেখছিলেন সব লাস্টে যে শূন্য। আর আগে তো ফ্যাক্টরি মালিক ওই যারা ট্রেডিং করে ব্যক্তিগতভাবে অথবা কোম্পানি একদম কপালে পারে শর্টকাট টাকা দিয়ে করতে যে আরামজাদা টাকা নিতে আসলে লাশ পড়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো এই সিচুয়েশনগুলো তৈরি হয় যখনই শুধুমাত্র আপনি অতিরিক্ত লাভ করতে যান ট্রেডিং এর মধ্যে। তখন আপনাকে শুরুতে যখন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তখন আপনার ইনকামটা একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। আপনি বায়ারকে প্রয়োজনে বলে দিবেন যে তুমি এলসির মধ্যে আমার ট্রেডিং কমিশন 10% লিখে দাও, যে ওই ফ্যাক্টরি যদি এই এলসিটা ভাঙাইতে চায় তাহলে যেন আমার 10% অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টে ঢুকে যায়, আমার এর থেকে আর বেশি খাওয়ার দরকার নেই। আমি $4 কাজ নিয়ে $1.5 দিয়ে বানাবো, দরকার নেই। তুমি $4 এলসি এই ফ্যাক্টরির নামে করে দাও অথবা আমার নামে দাও, ফ্যাক্টরি $3 পাবে, আমি $1 পাবো, অথবা ফ্যাক্টরি $3.5 পাবে, আমি 50 সেন্ট করে পাবো, আলহামদুলিল্লাহ। এবং এই লোভটাকে যখন সংবরণ করতে পারবেন তখনই শুধুমাত্র আপনার ব্যবসাটা দাঁড়ায় থাকবে, তাছাড়া আপনার ব্যবসা দাঁড় হওয়ার কোনো সুযোগ নাই। ধরা আপনি খাবেনই, একটা অর্ডার করে দ্বিতীয় অর্ডারে যা ধরা খাবেন তাতে আপনার ওই এক অর্ডারে যা কামাই করছেন তার 10 গুণ বের হয়ে যাবে। তখন আপনি 10 জনকে বলে বেরোবেন, ভাই বাংলাদেশে ফ্যাক্টরি সব নন প্রমিজিং, মানে বগিচগি 2 নম্বর সিটার বাটপার। কিন্তু আপনি যে কি খেলাটা খেলতে চাইছিলেন সেটা যে অনৈতিক অথবা অ্যাবনর্মাল সেই কথাটা আপনি কখনো কাউকে বলবেন না। খালি বলবেন বাংলাদেশের ফ্যাক্টরি মালিকগুলা বাংলা দুইটা বাংলা টাংলা দিবেন, দিয়ে গালিগালাজ করে টরে তারপরে গল্প করে গল্পে মুখে মুখে জিতে যাবেন। কিন্তু বেসিক্যালি কিন্তু আপনিও ক্ষতিগ্রস্ত, এবং আপনি আপনার সঠিক পরিচয়টা বলবেন না যে আপনি কোন লেভেলে ধর্মরক্ষা ব্যবসা করতে চাইছিলেন। তাহলে আপনার ব্যবসা কিন্তু ওখানে থেমে যাবে আর আপনি সোজা দাঁড়াইতে পারবেন না। তাহলে ব্যবসার শুরুতে অতিরিক্ত ইনকামের অথবা রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নটা সবার আগে আপনাকে থামায় গ্রামাটিক্যালি আগে নিজেকে সেফ সাইডে রাখতে হবে, যেন আমি 10 জন বাইরের 10টা কাজ পাইছি, সব জায়গাতে যদি 50 সেন্ট করে থাকে আলহামদুলিল্লাহ। এই যে সুক্রিয়া এবং অল্প অল্প করে ইনকাম করার যে মানসিকতা, এটি শুধুমাত্র আপনাকে টিকায় রাখবে এবং বড় করবে। যেদিন আপনি ধর্মরক্ষাও করতে যাবেন সেদিনই আপনি ধর্মরক্ষাও হয়ে যাবেন অটোমেটিক্যালি। কথা বুঝতে পারছেন? এরপর এরপর আরও একটা প্রবলেমে পড়বেন, সেটা হলো যে যখন একটা বড় এলসি পাইছেন, কথা 35,000 পিসের অর্ডার পাইছেন, ভালো একটা ফ্যাক্টরি খুঁজতেছেন, সার্টিফাইড ফ্যাক্টরি। আপনি ফ্যাক্টরির নাম খুঁজে খালি বায়ারকে কিন্তু আগে থেকে জানাতে হয় তুমি কোন ফ্যাক্টরিতে কাজ করবা, সেই ফ্যাক্টরির স্ট্যান্ডার্ড কি, সার্টিফিকেট কি, সব কিছু দাও। তখন ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড সব যখন দিয়ে দিবেন তার আগে সে অর্ডার কনফার্ম করতে চাবে না। কিন্তু আপনি যদি ট্রেডিং করতে চান তখন বলবেন যে তুমি আগে অর্ডার কনফার্ম করো, তোমার যা ফ্যাক্টরি কমিটমেন্ট সব তোমাকে দেবো, কিন্তু আগে আমি তোমাকে কোনো তথ্য দিতে পারবো না। কথা আমি একটা অর্ডার বসাই, বাইরের কাছ থেকে অর্ডার পেলাম, হামিম গ্রুপে কাজটা বসাবো, এক্সপোর্ট অর্ডার মানে রপ্তানির, হামিম কাজটা নিবে। এবার বায়ারগুলো তুমি প্রোফাইল দাও কোন কোম্পানিতে কাজ করবে, এখন অর্ডার কনফার্ম হয় নাই, রেট কনফার্ম হয়েছে কিন্তু ফাইনালি অর্ডারটা কনফার্ম হয়নি। তখন বায়ার যখন দেখবে যে ফ্যাক্টরির নাম তো পেয়ে গেছে, এবার হামিম গ্রুপ দিয়ে যদি গুগলে সার্চ দেয় হামিম গ্রুপের সব কন্ট্যাক্ট পেয়ে যাবে। তখন বায়ার ডিরেক্ট ফ্যাক্টরির সাথে যোগাযোগ করে আপনার সাথে পোল্টি মেরে ওই ফ্যাক্টরিতে কাজ বসায় দিবে। মধ্যখানে আপনি যে দৌড়দৌড়ি করলেন, স্যাম্পল বানাইলেন, এত টাকা খরচ করলেন, সব কিছু শূন্য। 1 সেকেন্ডের মধ্যে বায়ার আপনার সাথে পোল্টি নিয়ে নেবে, এবং হামিমও দেখবে যে আপনি তো ট্রেডিং করে কথার কথা এইটা কাজ পাইছিলেন $8, হামিম $4 বলছিলেন, $3 বলছিলেন। আর হামিমি এখন বায়ারকে বলে দিবে ভাই $6 হলে কাজটা করবো, তাহলে ও আরো $3 বেশি পাচ্ছে ফ্যাক্টরি। তো ফ্যাক্টরি ডেফিনেটলি পোল্টি মারবে আপনার সাথে। অর্থাৎ ট্রেডিং এর কাজ প্রচন্ড সেন্সিটিভ কাজ, আটকায় কাজ, এবং প্রাইভেসি রেখে কাজ, এবং তার সাথে সামর্থ্য থাকতে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্যাংকের সাপোর্ট দরকার, কারণ সবাই তার 10-20 কোটি টাকা নিয়ে ব্যবসা করতে নামে নাই। বায়ার একটা 2 কোটি টাকার অর্ডার দিবে, এখন আপনি কি করবেন? টাকা যদি না থাকে তো ব্যাংক আপনাকে কাজে লাগবে, এবং ব্যাংক ছাড়া আপনি কোনোভাবেই ট্রেডিং এর ব্যবসা করতে পারবেন না। ঠিক আছে, ট্রেডিং অথবা বাইং হাউসের। আর আপনি যখন কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন সেই ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই এডি ব্রাঞ্চ হইতে হবে, অর্থাৎ ওখানে এক্সপোর্টের জন্য ডকুমেন্টেশন সবকিছু করা হয়। নর্মাল সাব ব্রাঞ্চ, উপশাখা
এইসব জায়গায় যদি আপনি অ্যাকাউন্ট খোলেন বাসার পাশে, ওই বাসার পাশে হাতের কাছে, এগুলো দেখে ব্যবসা হবে না। আপনাকে আগে জানতে হবে সেখানে এক্সপোর্টের ডকুমেন্ট নিয়ে কাজ করে কিনা, যেটার নাম হচ্ছে AD ব্রাঞ্চ, ঠিক আছে? এটা আপনাকে জেনে তারপরে সেই ব্যাংকে আপনার ওই কোম্পানি নামে অ্যাকাউন্ট খুলতে হবে, যেটা আমি ভিডিও শুরুতে বলতে হয়তো বা ভুলে গেছিলাম। তো ট্রেডিং হচ্ছে একটা পোল্ট্রিবাজির জায়গা, কে কার সাথে কত পোল্ট্রি মারে। পোল্ট্রি মারার পরিমাণ যদি বেশি হয়ে যায় সে ঝরে পড়ে যায়, আবার সব কিছু যদি চাওয়ার সাথে সাথেই দিয়ে দেন সবাইকে, তাহলে কিন্তু আপনি অটো পোল্ট্রি খেয়ে যাবেন, কারণ পোল্ট্রি মারার জন্য চারপাশে অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে আপনার চারপাশে। তো এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বায়ার যখন একটা এলসি আপনাকে দিল, ওই এলসিটা যখন ফ্যাক্টরির কাছে দিয়ে দিলেন তখন আপনি ন্যাংটা হয়ে গেলেন। আবার কিছু বায়ার আছে সে আপনাকে না দিয়ে বলবে যে আমি ডিরেক্ট ফ্যাক্টরিকে এলসি দিব, ফ্যাক্টরিকে এলসি না দিয়ে আমি ট্রাস্ট করি না। তখন ওই বায়ারকে ফাক আপ বলতে হবে যে সরি, তুমি ট্রেডিং কোম্পানিতে আসছো, তোমাকে ট্রেডিং এর নিয়ম নীতি মেনে চলতে হবে, তোমার যদি না পোষায় সরি, তোমার অর্ডার করতে পারবো না। কারণ ওই একটা অর্ডার করতে করতে দেখবেন ওই ফ্যাক্টরি কত রকমের নাটক টাটক করে বাইরের সাথে কত কথাবার্তা বলে অর্ডারের মধ্যে প্রথম অর্ডারই আপনারা খেয়ে ফেলে কিক আউট করে দিবে, বের করে দিবে। বাইরের ফ্যাক্টরি নিজে টাই আপ হয়েছে, তারা নিজেরা কাজগুলো করবে। অন্তত এইটার উপরে বাংলাদেশের নুরুন্নাহার গার্মেন্টস তো আছে এরকম, একদম উদাহরণ দিয়ে ডিরেক্ট বলে দিই আমি কতভাবে ইন্টারমিডিয়েট পার্সন অথবা ট্রেডিং ব্যক্তিরে লাথি মেরে বের করে দিয়ে বাইরের সাথে ডিরেক্ট হওয়া যায়। এটার ওস্তাদ নুরুন্নাহার গার্মেন্টস। যাবেন একটা অর্ডার নিয়ে, এরপর দুইটা লাথি চড় অথবা বেমানি খেয়ে ঘরে চলে আসবেন, তখন বুঝবেন যে জোয়াদ ভাই যে কথাগুলো বলছিল যে ফ্যাক্টরি বেইমানি কত রকমের হয়, বাইরেও কতভাবে পল্লি মারে দুটো টাকা বাঁচানোর জন্য। নর্মালি যখন কথা বলে মিষ্টি চেহারা দেখে মনে হবে যে বিশাল কিছু, কিন্তু ও যে আপনারা 1 সেকেন্ডের মধ্যে কতভাবে লাথি চড় মারবে সেগুলো আগে আপনাকে জানতে হবে, তারপরে আপনাকে নামতে হবে। তো নর্মালি বই খাতাপত্রে যে ভদ্র ভাষায় যে সুন্দর বিষয়গুলো লেখা থাকে ওইভাবে কিন্তু ইন প্র্যাকটিক্যাল আপনি ব্যবসা করতে পারবেন না। ব্যবসা করতে গেলে আপনাকে প্রাইভেসি জানতে হবে, কোন স্টেপের পরে কোন স্টেপে কথা বললে আপনি বায়ারকে আটকাইতে পারবেন, ফ্যাক্টরিকে আটকাইতে পারবেন, তারপরে আপনি আপনার কাজটা পরিপূর্ণ করে আপনি আপনার মধুটা রেখে তারপরে সবাইকে বুঝাই দিতে পারবেন। সব কিছু জানতে হবে। এখন কোনো গার্মেন্টসের জিএম আপনার খালু, খালু তো ট্যাগ খাবে না, মামাতে ট্যাগ খাবে না, সে আপনাকে বাঁচাবে না। যেমন আপনার নিজের জন্মদাতা বাবাও যদি উকিল হয় আর তার কাছে আপনি একটা ফাইল নিয়ে যান, ওই বাবা আপনার যেভাবে বুঝাবে আর যেভাবে ডেটে পরে ডেট ফেলাবে, তাতে মনে করেন যে মামলা খাইছেন 1 লাখ টাকার, 2 বছর 3 বছর দৌড়াইতে দৌড়াইতে দেখবেন 3 লাখ বের হয়ে গেছে। নিজের জন্মদাতা বাবা দিয়ে উদাহরণ দিয়ে দিচ্ছি। তাহলে এই গার্মেন্টস ট্রেডে যে যত মিষ্টি কথা বলবে, যত শোডাউন করবে, বাস্তবে আপনার বোঝাটা আপনার বুঝে নিতে হবে এবং সচেতনতা এবং প্রাইভেসি সিস্টেম এবং টোটাল প্রসেস পাইপলাইন এটা আপনার কন্ট্রোলে থাকতে হবে। যেখানেই আপনি কন্ট্রোল ছেড়ে দিবেন সেখানে আপনি ধরা খাবেন। তো কতক্ষণ একটা নৌকার দাঁড় অথবা একটা গাড়ির স্টিয়ারিং ধরে যতক্ষণ রাখতে পারবেন ততক্ষণ আপনার ব্যবসা উন্নতি হতে থাকবে। যেই একটু দুর্বলতা হবে অমনি গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, আপনার লাইফ ক্যারিয়ার সব শেষ। ক্লিয়ার? এবার তাহলে আপনার কি করা উচিত? বর্তমান বাংলাদেশে কাপড়ের ব্যবসার যে অবস্থা, মানুষের সামর্থ্যের যে অবস্থা, তাতে মানুষ বড় বড় শোরুমে, বড় বড় মার্কেটে, দামি দামি মার্কেটে শোরুম দিয়ে ওই হুঁশিয়ারি ভ্যানের মাল বিক্রি করছে, অথবা অন্য কিছু ভিডিওতে আপনার প্রমাণ পেয়ে গেছেন, কারণ আমি প্রমাণ ছাড়া কথা বলি না। ওই পাবনা সিরাজগঞ্জের শার্টও ব্র্যান্ড আকারে বিক্রি হচ্ছে এখন, ইনকমপ্লিট শার্ট যেখানে সুতা কাটাকাটিতে শুরু করে কিচ্ছু নাই, এবং ব্যবসায়ীরা সেগুলোতে তার ব্র্যান্ডের হ্যাংট্যাগ লাগায় দিয়ে, মেইন লেভেল আছে অন্য কোম্পানির, হ্যাংট্যাগও অন্য কোম্পানি, তার উপরে আলাদা একটা স্টিকার লাগায় দিয়ে মাল বিক্রি করছে আর নাম হয়েছে ব্র্যান্ড। এগুলো প্রমাণ ভিডিওতে আপনারা দেখছেন, দেখাই দিছি। তো এরপরেও ব্যবসায়ী টিকে থাকতে পারছে না, মাস গেলে লাখ টাকা কোটি টাকার দেনা। শুধু কি কারণে? আমাদের দেশের মানুষের সামর্থ্য কমছে, মানসিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য, অনেক কিছু কমছে। তো প্রাইস পেতে অথবা সেল হইতে কষ্ট হচ্ছে। তাহলে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে ঠিক আছে,
তাহলে আমি কাপড়ের ব্যবসায় ট্রেডিং এর এত ঝামেলা, আমি এত কিছু পেরে উঠতেছি না, আমার কাছে 2, 4, 5 লাখ টাকা 10 লাখ টাকা আছে, বাট আমি টাকাটাকে ডাবল করতে চাই এবং ব্যবসাও করতে চাই, তো কি করব? সবার আগে আপনার প্রবাসে কোন কোন রাষ্ট্রে মানুষ কাপড়ের জন্য টাকা প্রচুর খরচ করে, যেমন ইউরোপে খরচ করে, কানাডায় পৃথিবীর সবচেয়ে বেশি টাকা খরচ করে, স্পেনে খরচ হয়, ফ্রান্সে খরচ হয়, ইটালিতে হয়, অস্ট্রেলিয়াতে হয়। তো ওই সব রাষ্ট্রে আপনাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আস্থাভাজন কাউকে খুঁজে বের করতে হবে, এরপর এই দেশের থেকে নিজস্ব ব্র্যান্ডে মাল বানায় ওই দেশে বিক্রি করতে হবে। টাকায় মাল বানায় ডলারে বিক্রি করলে যা লাভ হয়, তাতে 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট থাকলে আর 3টা চালান যদি যায় আর ওই মাল যদি সেল হয়, 10 লাখ মিনিমাম 50 লাখে পরিণত হয়। আর এটাই সবচেয়ে নিরাপদ, সবচেয়ে ভালো, সবচেয়ে স্টেবল ব্যবসা। এবং এই ব্যবসায় মানুষই শুধুমাত্র রাতারাতি ইনকাম দেখে। আর যারা এটা করতে করতে অভ্যস্ত, তারা আস্তে আস্তে পরবর্তীতে আন্ডার ইনভয়েস বলেন, তারপরে ট্যাক্স চুরি বলেন, এইসব করে উঠে আরও যখন টাকা বাঁচায়, এরপর ব্যবসা করতেছে, নিজের নাম পরিচয় তো আর শোডাউন করার দরকার নেই। ওই মা, বোন, বউ, বাচ্চা, মেয়ে, মানে নারী উদ্যোক্তার লাইসেন্স করে করছে, যাতে ওখানে ট্যাক্সেও একটা মকুব পায়, তারপরে এক্সপোর্ট লাইসেন্সের অথবা এক্সপোর্ট ডকুমেন্টের উপর একটা পার্সেন্টেজ প্রণোদনা পায়। তো যে যেখান থেকে পারতেছে, যত কৌশল আছে খাটায় টাকা কামাই করার চেষ্টা করতেছে। আর আমরা ইয়াং জেনারেশন যখন ওই শুনি যে 60 টাকা দামের দুবাই বোরখা নিয়ে ব্যবসা করুন, মাত্র 5,000 টাকার মাল নিয়ে মাসে 50,000 টাকা কামাই করুন, এইসব ভিডিও টিডিও দেখে যখন আপনারা লাফায় পড়েন, তখন আসলে আফসোস লাগে যে অনার্স মাস্টার্স অথবা চাকরি করছেন, এর বাইরে উদ্যোক্তা হতে যে আপনার জ্ঞানটা কত জিরো কোয়ালিটির, এবং আপনার স্বপ্নগুলো কত থার্ড ক্লাস। তো যার স্বপ্নই খারাপ, তার তো স্বপ্ন দোষ হবেই, তাই না? যার স্বপ্নের মধ্যেই গ্রামার নাই এবং গ্ল্যামার নাই এবং লজিক্যাল কোনো সাকসেসের কোনো পলিসি নাই, তো সে মানুষের তো ওই স্বপ্নটা তো ভেঙে যাবে, এবং স্বপ্ন যে স্বপ্ন দোষে পরিণত হবে না, সেটার কোনো গ্যারান্টি দেওয়া যায় না। তাহলে এমন স্বপ্ন দেখা যাবে না যে স্বপ্নটা প্রাইভেসি রাখতে পারে না, যে স্বপ্নটা লজিক্যাল সাকসেসের রেশিওটা এনশিওর করতে পারে না, যে স্বপ্নটা শুধুমাত্র রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখায়, আর স্বপ্ন ভেঙে গেলে তখন দেখা যায় এটা স্বপ্ন ছিল না, এটা ছিল স্বপ্ন দোষ। ঠিক আছে, তাহলে আশা করি আপনার এই যে রেফারেন্স হিসেবে কয়েকটা ভিডিওর কথা বলে দিলাম, ওই ভিডিওগুলো যদি দেখেন, এই ভিডিওটার ফার্স্ট টু লাস্ট যদি দেখেন এবং বোঝার চেষ্টা করেন, তখন আপনার ডিসিশনটা খুব স্ট্রং, একদম পারলে চোখ বন্ধ করে ডিসিশনের মতো হয়ে যাবে যে আমি প্রতি মাসে 10 লাখ টাকার মাল বানাবো। এই মালটা আমার নিজস্ব ব্র্যান্ড হলে সারা পৃথিবীর কোথাও মাল আটকাইতে কোনো সমস্যা নাই, কোনো কাস্টমস আমার মাল আটকাইতো না। এই মাল কথার কথা ইংল্যান্ডে আমার একটা ভাই আছে অথবা বন্ধু আছে, ওর কাছে পাঠিয়ে দিব, ও প্রতি মাসে বিভিন্ন এজেন্টের মাধ্যমে, যেহেতু ও ব্যস্ত মানুষ, ও বিভিন্ন এজেন্টে দিয়ে, সেলস এজেন্ট অথবা মার্কেটিং সেলস এজেন্ট কোম্পানি, প্রমোশন কোম্পানি, তাদের দিয়ে মাল বিক্রি করাবে। এখন বিদেশেও যদি কথার কথা বলি যে একটা এজেন্ট যে মাল বিক্রি করেন, তো ওখানে আপনাদের ব্রেন এত কস্টিং বাঁচানোর জন্য এত পাকনামো শুরু করে দেয়, সোজা কথা বাংলা ভাষায় বলে বাল পাকনা, বুঝেন? বাল পাকনামি শুরু করে দেন যে কত কম দিয়ে ওদের কাজ করানো যায়। কিন্তু আপনার মধ্যে খুব স্ট্রং কোনো স্বচ্ছ কোনো পলিসি কাজ করবে না যে বাংলাদেশের থেকে মালটা বানাইছি $3, বিমানে করে তাড়াতাড়ি মাল নিয়ে গেছি আরও $3, $6 খরচ হয়ে গেছে একটা টি শার্টে। এবার মার্কেটিং কোম্পানি একটা বের করে বলেছে তুই $12 মাল বিক্রি করবি, আর এরপরে মানে তোরে দেবো $12, তুই $15, $18 যা পারিস তুই বেচে তুই কামাই কর, কিন্তু আমার কোম্পানিটাকে তুই দাঁড় করা দে, আর সেল যেন ডাবল হয়, 3 গুণ হয়, সেইটা কর। তাহলে আমার একটা টি শার্টে যদি আমার সব খরচ বাদ দিয়ে যদি $3 করে থাকে, আর ওই কোম্পানি যদি এত বেশি কাজ করে যে মাসে আমার লাখ পিস টি শার্ট যাচ্ছে, তা মাসে $3 করে থাকলে 1 লাখ পিস টি শার্ট যদি আমার ইউরোপে কথা কথা বিক্রি হয়, ওই সেলস এজেন্টের মাধ্যমে ও কত কামাই করলো সেটা আমার দেখার বিষয় না। 1 লাখ পিস মাল যাচ্ছে, 1 লাখ পিস মালে $3 করে থাকলে $3 লাখ অথবা £3 লাখ, ওটারে 120 টাকা, 150 টাকা, 160 টাকা দিয়ে গুণ করে দেখেন এক মাসে আপনার কামাই কত অথবা 2 মাসে আপনার কামাই কত।
সারা বছর বাংলাদেশে আর্মিতে চাকরি করে, সরকারি চাকরি করে, বিসিএস ক্যাডারে যা কামাই করবেন, 2টা বোনাস সহ সারা বছরে যা পাবেন, আপনার 30-40 দিনের একটা শিপমেন্টে আপনার তার ডাবল টাকা আসবে। তো মানুষ সরকারি চাকরি ছেড়ে রিটায়ার্ড করে স্বেচ্ছায় অবসর নিয়ে ব্যবসায় কেন নামবে না? কিন্তু যারা এই জিনিসগুলো মেনটেন করতে পারে, অতি লোভ, সব জায়গায় লাভ করা, সব জায়গায় দামাদামি করা, এগুলোর মধ্যে যাদের ব্রেন থাকে তারা আসলে মুখ থুবড়ে এক সাইড না এক সাইড পড়ে যাবে। আর যারা চিন্তা করবে যে আমার টার্গেট হচ্ছে আমার ব্র্যান্ডকে দাঁড় করানোর কোয়ান্টিটি বাড়ানো, আর সামান্য যেটুকুন পাচ্ছি $1 $2, আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু দরকার নেই। 1 লাখ পিস মালের $2 মানে $2 লাখ। $2 লাখ 120 টাকা দিয়ে কথার কথা গুণ করে, 100 টাকা দিয়ে গুণ করেন না, দেখেন এক মাসে আপনার কামাই কত আছে। তো মানুষ কেন চাকরি করবে? 32 বছর চাকরি করে কথার কথা আপনি 4 কোটি টাকার মালিক হয়েছেন। আরে ভাই, এইভাবে ঠান্ডা মাথায় 5টা বছর কাজ করলে কিসের 4 কোটি? একবারে 20 লাখ, 30 লাখ, 50 লাখ নিয়ে নামলে কিসের 4 কোটি? 5 বছরের মধ্যে মিনিমাম 40 কোটি কামাই করা যায়, যদি একবার একটু নামা যায় কাজ নিয়ে, শর্ট টাইম ইনকাম করা যায়। এখন কথার কথা অনেকে আছে রাজনীতি করে, অবৈধ টাকা কামাই করছে, সরকার আসছে সব সিজ করে নিয়ে যাচ্ছে। কি দরকার রে ভাই? আপনার যদি লিকুইড মানি থাকে, আপনি এরকম কিছু ব্যবসা বাণিজ্যের মধ্যে খাটায় দেন, একটা হাত ধরেন, ওই জায়গায় বেশি বাল পাকনামি করতে যান না। আপনার যেমন ঘরের মধ্যে টাকা রেখে দিচ্ছেন 10 কোটি, আরে 1 কোটি খাটায় দেন না। 1 কোটি খাটান, খাটায় এই 1 কোটিরই আরো 20 কোটি কেমনে বানানো যায় দেখেন 2 বছরের মধ্যে। টাকা দিয়ে অনেক কিছু হয়, টাকা দিয়ে প্রশাসনের থেকে শুরু করে সবাই কেনে না, টাকাই তো সবকিছু। অন্তত আমাদের মতো রাষ্ট্রে, অসভ্য রাষ্ট্রে, একদম ডাইরেক্ট অসভ্য বলবো, যে রাষ্ট্রে আইন নাই, বিচার নাই, স্বাস্থ্য ব্যবস্থা নাই, শিক্ষা ব্যবস্থা নাই, নারীর নিরাপত্তা নাই, একজন হুজুর পর্যন্ত ধর্ম বেচাকেনা করে, একজন শিক্ষক পর্যন্ত শিক্ষক বেচাকেনা করে, একটা ডায়াগনস্টিক সেন্টার পানি ভরা ওষুধ 40,000 টাকায় বিক্রি করে, একজন ম্যাজিস্ট্রেটের সামনে ওই বিচারের কাঠ গড়ার সামনে ম্যাজিস্ট্রেটের সামনে বসে পেশকারে ঘুষ খায়, ম্যাজিস্ট্রেটে ঘুষ খায়, বিচারপতি পর্যন্ত কোটি কোটি টাকার ঘুষ খায়। তো সেটাকে অসভ্য রাষ্ট্র বলতে সমস্যা কি? আর এই অসভ্যপনা শোধরানোর জন্য যে সাংবাদিক অথবা সংবাদপত্র অথবা এই যে জগৎটা যে কাজ করে, যে সমাজের সকল অনিয়ম দূর করার জন্য, সচেতন করার জন্য কাজ করে, সেই সাংবাদিকরা পর্যন্ত চাকরি বাঁচানোর জন্য পায়জামা খুলে খুলে বিভিন্ন হ্যাডামের কাছে শুয়ে থাকতে হয়। তাই এটা অসভ্য অভদ্র রাষ্ট্র ছাড়া আর কি রাষ্ট্র বলবো? দেশকে ভালোবাসি তো দেশের মাটিতে এখনো দাঁড়ায় আছি, তা নাহলে বহুত তাকে দেশ ছেড়ে চলে যেতাম। সারা বিশ্বে আমরা যেমন বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সারা বিশ্বে কেউ এটা বলে না। যদি 3 দিন অসুস্থ আছে, সরকারের থেকে কোনো পুনর্জন্ম না পায়, কয় যে তুই আমার বিপদে বাসা ছিলি না, তোর দেশে আমি আমার ব্রেন কি কারণে দেবো, মেধা কি কারণে দেবো? যে রাষ্ট্র আমারে মেধাতে, আমি সেই রাষ্ট্রে চলে যাব। যেমন কাজের বুয়া বলে না যে তুই আমার সময় মতো বেতন দিস না, যে ভালো বেতন দেয় তার বাসায় আমি যাব। তো সারা বিশ্বের নাগরিকরা এরকম। কাজের বুয়ারা যেমন বলে যে আমি মাসের 5 তারিখে বেতন পাই না, আপনি এখানে কাজ করবো না, পাশে পাশে কাজ করব। নাগরিকরাও সারা বিশ্বে এরকম ব্যবসায়ী। সে রাষ্ট্র সরকারকে বলে যে তোর দেশে থেকে আমি আমার জীবনের সময় এবং মেধা কি কারণে নষ্ট করব। যে রাষ্ট্র আমার সম্মান দেয়, নিরাপত্তা দেয়, আমি তার ওই জায়গায় যে তার দেশের উন্নতির জন্য কাজ করব, তোর দেশে আমি থাকতাম না। শুধু আমরাই বাংলাদেশে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বলে সোনার বাংলার পাছাটা মারতে থাকি এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মের পাছাটাও মারতে থাকি। এগুলো আসলে ঠিক না। এগুলো কমপ্লিটলি এইসব মানসিকতা, এইসব চিন্তা ভাবনার কারণে আমরা উন্নতি যে জিনিস, সভ্যতা যে জিনিস, হয়তোবা কাগজপত্র বিভিন্ন জায়গাতে বিভিন্ন অ্যাসোসিয়েশনের থেকে আমরা র্যাঙ্কিং বাড়াইতে পারি, বাট বাস্তবে নিজের চেহারার দিকে যখন তাকায় দেখি অথবা নিজের জীবনের প্রণালীর দিকে যখন তাকায় দেখি, তখন দেখা যায় আমি অসভ্য থেকে অসভ্যতম জীবনযাপন করতেছি। হয়তোবা আমার দোষে, হয় আমার দোষে, নয় আমার পূর্ববর্তী প্রজন্মের দোষে, নয় আমার সহধর্মিনী অথবা পরিবারের লোকজনের দোষে। আমরাই অপরাধ করছি, আমরাই নীতির কথা বলতেছি, আবার আমরাই
সুখের স্বপ্ন দেখতেছি, ঠিক না? তাহলে বন্ধুরা, সব বিষয়ে গল্প করে দিলাম। ট্রেডিং করতে গেলে কি করতে হবে, কোন দেশের রাষ্ট্র, কোথায় কোন রাষ্ট্র, কিভাবে মাল বিক্রি করতে হবে, কিভাবে ইনভেস্টমেন্ট করে ইনভেস্টমেন্টকে দ্রুত, সহজ, সুন্দর, স্বচ্ছভাবে ক্যাশ তৈরি করা যায়, সব কিছু শিখাই দিলাম। এরপর ঠান্ডা মাথায় কাজ করতে থাকেন। খালি ওই নিজের এলাকায়, ওই প্রবাসের থেকে দেশে এসে এলাকায় একটা দোকান নেবেন, তাও পরিচিতের মধ্যে অ্যাডভান্স কম লাগবে, কম টাকা ভাড়া হবে, আর সেইখানে জুবাইদ ভাইয়ের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করলে কোটিপতি হবেন, এইসব থার্ড ক্লাস চিন্তা ভাবনা থেকে বের হবেন। আপনি বরঞ্চ চিন্তা করবেন যে রাষ্ট্রে আছেন, বাংলাদেশে ওই রাষ্ট্রে থাকা অবস্থায় বাংলাদেশ থেকে মাল নিয়ে নিয়ে ওই রাষ্ট্রে কত ক্যাশ বানাইতে পারেন। প্রয়োজনে ব্যবসা বড় হলে ওই রাষ্ট্র থেকে আরো উন্নত রাষ্ট্রে যে আরো যেখানে রেট বেশি পাওয়া যায় সেখানে আমি ব্যবসা শুরু করে দিব, জীবন সেখানে ট্রান্সফার করে নিব। বাংলাদেশ থেকে বেশি কামাই অন্য রাষ্ট্রে আছে বলে কথা মিডিল ইস্টে গেছেন, সেখান থেকে যদি দেখেন আপনার ইংল্যান্ডে গেলে আপনার ইনকাম বাড়বে, তাহলে আপনাকে ওরকম লাইফে টার্গেট করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে। তাছাড়া তো আপনি মুখ থুবড়ে পড়ে যাবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন এখানে আমার ভিসার মেয়াদ আছে 3 মাস, আকামার মেয়াদ আছে 3 মাস, এরপর দেশে যে জুবাইদ ভাইয়ের ভিডিও দিয়েছি, এলাকায় যে একটা দোকান দেবো, জুবাইদ ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবো, কয়টা মাল বানায় নিয়ে এটা ব্র্যান্ডের দোকান বানায় ভালো থাকবো, প্রতি মাসে 1 লাখ টাকা চোখ বন্ধ করে ইনকাম হবে। আপনার চোখই তো ভাই পিছনের দিকে, আপনার মনই তো পিছনের দিকে, আপনার ওই পুরনো জীবনের যে অভাব, সেই অভাবের দিকে আপনার ব্রেন, তা আপনার ঠেলে তো উপরের দিকে উঠানো যাবে না, বরঞ্চ আপনার উঠাইতে যে আমি আমার জীবনের সময় নষ্ট করে আমি নিজে পড়ে যাব। আপনার চিন্তা ভাবনা মন সবসময় কত দ্রুত, কত বড় কিছু করা যায় সেই দিকে থাকবে, তারপরে জীবনে উন্নতি করতে পারবেন। তো এভাবে মুক্তভাবে চিন্তা করার মতো এবং পজিটিভ চিন্তা করার মতো এবং জীবনে আরো বিশাল কিছু করার চিন্তাটা আগে রেডি করেন, তারপরে ব্যবসায় নামেন, ইনশাল্লাহ ভালো করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।